সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা যুক্তিবিদ্যার ক্লাসে কিশোর বেতনের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। শিক্ষার্থীদের পাশাপাশি আরো যারা ক্লাস উপভোগ করছেন, যারা দেখছেন, তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে যুক্তিবিদ্যার ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা যুক্তিবিদ্যার কিন্তু প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আলোচনা করছি। চতুর্থ অধ্যায়ের আমরা একটা ক্লাস করেছি, সেখানে আমরা অধ্যায়টা অনেক ছোট, আমরা অর্ধেক টপিক আলোচনা করে ফেলেছি, তোমরাও বুঝতে পেরেছো আশা করি। আজ আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু দেখে নিতে যাচ্ছি যে তোমাদের আগের পড়াটি মনে আছে কিনা, একটু দেখে নিই, নাকি যাচাই করে ফেলি। আচ্ছা বলো তো, অ্যারিস্টটল, তোমরা যদি বলো যে অ্যারিস্টটল বিধেয়ককে কয় ভাগে ভাগ করেছেন? অ্যারিস্টটলের মতে বিধেয়ক কয় প্রকার? বিধেয়ক কয় প্রকার? ওকে, অ্যারিস্টটলের মতে বিধেয়ক কয় প্রকার? তোমরা আমাকে একটু আনসারটা জানাই দাও তো। 3, খতে 4, গতে দিলাম 5 অপশন এবং ঘতে 2। বলো আমাকে আনসারটা একটু তোমরা বলে দাও যে অ্যারিস্টটলের মতে বিধেয়ক কয় প্রকার। এটা একটি তোমাদের জন্য কোশ্চেন। আরেকটি কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য যে বিধেয়ক এবং বিধেয়কের একটি পার্থক্য তোমরা আমাকে বলবে। বিধেয়ক এবং বিধেয়ক এই দুটি শব্দের মধ্যে একটি পার্থক্য তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, পার্থক্য দেখি তোমাদের পড়া মনে আছে কিনা। এই দুটি পড়া তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের পড়াটার আনসারটা দেখে নিব, এই কোশ্চেন দুটির আনসার। ওকে, পড়াশোনা তো আশা করি খুব ভালো মতো করছো তোমরা। দেখি কে কে জয়েন করে ফেলেছো। নিহারিকা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। পলাশ, অ্যারিস্টটল বিধেয়ককে 4 ভাগে ভাগ করেছেন। পলাশ তো আনসার দ্রুত করে ফেলেছে, ভেরি গুড। মুন্নি আছো, জনি আছো, 4 হবে, ভেরি গুড। আখি আফরিন ব্রাহ্মণবাড়িয়া থেকে আছো, লিজা আছো, আনসার ঠিক করেছো। 4 প্রকার, প্রথম আনসার সবার হয়েছে, সেতুর হয়েছে, ইমনাম লের হয়েছে। ওকে, সুফিয়া, ইয়াসমিন, মুন্নি, আজিম, অমি, সবাই সঠিক আনসার করেছো, ভেরি গুড। কুড়িগ্রাম থেকে কে? জনি, কুড়িগ্রামের তুমি। ওকে, তার প্রথম কোশ্চেন আনসার হয়ে গিয়েছে। সেকেন্ড কোশ্চেনের আনসারটা তোমরা ঝটপট লিখে ফেলো যে বিধেয়ক এবং বিধেয়কের একটি পার্থক্য তোমাদের কাছ থেকে আমি শুনতে যাচ্ছি। ওকে, আচ্ছা এরপরে আমরা আজকে টপিকে তাহলে শুরু করব। দেখি নতুন টপিকটা আমরা কত সহজে বুঝতে পারি, তাই না? আচ্ছা, আমরা গতদিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমরা অ্যারিস্টটলের যে 4 প্রকার তোমরা বললে, সেই 4 প্রকারটা কিন্তু আমরা শিখেছি। সেই 4 প্রকারের সংজ্ঞাটা শুধুমাত্র ব্যতিক্রম, বাকি যে তিনি 3টি কথা বলেছেন, জাতির কথা, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণের কথা বলেছিলেন, সেগুলি কিন্তু আমরা অলরেডি এই পরের যে অংশ সেটিতে রয়েছে। যেমন পরফিরের যে প্রকারভেদ রয়েছে সেখানে রয়েছে। তো সেখানে আমরা জাতি কাকে বলে শিখেছি, উপজাতি শিখেছি, বিভেদক লক্ষণও শিখেছি এবং উপলক্ষণ আমরা বলেছিলাম। উপলক্ষণ তোমাদের মনে আছে যে যেটি হচ্ছে জাত্যার্থের অংশ বিশেষ কিংবা জাত্যার্থ থেকে নিঃসৃত হয়, সেটি হচ্ছে উপলক্ষণ কোনো একটি পদের সংজ্ঞা দেওয়ার সময়। যেমন মানুষ হয়, আবার একবার রিপিট করি, মানুষ হয় সৃজনশীল। তাহলে এই মানুষ যে সৃজনশীল, এই মানুষ হয় সৃজনশীল, এই যে সৃজনশীলতা, এটি হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি থেকে। মানুষের যে জাত্যার্থ তোমরা জানো, একটা হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই দুইটি প্লাস বুদ্ধিবৃত্তি। তো এই বুদ্ধি এবং জীববৃত্তি থেকে আমরা কিন্তু এই বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু আমরা সৃজনশীলতাটাকে পাই, অর্থাৎ জাত্যার্থ থেকে সেটি নিঃসৃত হচ্ছে অনিবার্যভাবে। যদি এমনটি হয় তাহলে এই সৃজনশীল গুণটা মানুষের জন্য এটি হচ্ছে একটি উপলক্ষণ, এটা আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে। আচ্ছা, আরেকটা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণের বেলায় ঠিক উল্টো কথাটা আমরা বলবো, যে উপলক্ষণে যেমন বলছিলাম নিঃসৃত হয় তার জাত্যার্থ থেকে, আর অবান্তর লক্ষণে বলবো যদি জাত্যার্থের অংশ বিশেষও না হয়, আবার জাত্যার্থ থেকে কখনো কোনোভাবে নিঃসৃতও না হয়। মানে জাত্যার্থ বললেই যে সেটা বোঝা যাবে যে সৃজনশীল, বুদ্ধি বললেই তো বোঝা যায় যে সৃজনশীলতা থাকবে তার, জীববৃত্তি বললেই ক্ষুধা থাকবে তার, তাহলে ক্ষুধা সৃজনশীলতা যেমন উপলক্ষণ। কিন্তু আমি যদি বলি দ্বিপদী, মানুষ হয় দ্বিপদী, মানুষ হয় দ্বিপদী, এই যে 2 পায়ের ব্যাপারটা, 2 পা থাকার ব্যাপারটা, হ্যাঁ মানুষ মানেই দ্বিপদী, ঠিক আছে, কিন্তু মানুষের যে এই যে
জাত্যার্থ দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে জীববৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি। তার থেকে কিন্তু অনিবার্যভাবে বলা যায় না যে তার দুই পা থাকবে। যেমন মানুষের একটা জাত্যার্থ হচ্ছে জীববৃত্তি, জীব মানেই যে তার দুই পা থাকবে এমনটি নয়, আবার বুদ্ধি থাকলেই যে তার দুই পা থাকবে এমনটিও নয়। সো ব্যাপারটা হচ্ছে যে বুদ্ধি থেকে আসলে দুই পা অনিবার্যভাবে নিশ্চিত, যৌক্তিকভাবে নিশ্চিত হয় না। তাহলে এই দ্বিপদী গুণটি হচ্ছে অবান্তর লক্ষণ, কারণ সেটি জাত্যার্থের অংশ বিশেষও নয়, মানে জাত্যার্থের জীব বা বুদ্ধি কোনো কিছু নয়, কিংবা আবার জাত্যার্থ থেকে নিশ্চিতও নয় সৃজনশীলের মতো বা ক্ষুধার মতো। তাই এটি হচ্ছে অবান্তর লক্ষণ। আমরা এই বেসিক যে 5টি প্রকারভেদ আমাদের বিধেয়কে, সেই বিধেয়কে 5টি প্রকারভেদ কিন্তু আমরা পড়েছিলাম। দেখি কি পার্থক্য লিখেছো তোমরা। নাফিসা তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পলাশ লিখেছে হচ্ছে বিধেয় পদ বিধেয়ক একটি সম্পর্ক। আচ্ছা, ভেরি গুড। বিধেয় হচ্ছে পদ, বিধেয়ক একটি সম্পর্ক, খুব ভালো করে লিখেছো, আনসার করলাম তো, ভেরি গুড পলাশ, আমি আনসার দেখেছি। সেতুর কি লিখেছো, বিধেয় সদর্থক আর নর্থক হতে পারে, বাট বিধেয়ক শুধুই নর্থক হয়। একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ বিধেয় ঠিক আছে, বিধেয়র সাথে আমরা সদর্থকেও ব্যবহার করি, বিধেয় বলতে আমরা শেষে যেটা বলছি তার পূর্বে আমরা সদর্থক নর্থক ব্যবহার করতে পারি, কিন্তু আসলে কথাটা একটু বুঝিয়ে বলবা যে সদর্থক বাক্যে কিংবা নর্থক বাক্যে উভয় বাক্যে বিধেয় থাকতে পারে, কিন্তু শুধুমাত্র সদর্থক বাক্যে বিধেয় থাকে। ওকে, নাফিসা তাসনিম দনিয়া ইউনিভার্সিটি না কলেজ, ওই যে ঢাকার। আচ্ছা, লিজা আনসার করেছো বিধেয় পদ আর বিধেয়ক সম্পর্ক লিখেছো, ভেরি গুড। মনি লিখেছো বিধেয় পদ, একই আনসার করেছো, ভেরি গুড। রুনি আনসার করতে পারেনি কেন? ওকে, ভেরি গুড। ডালিম বিধেয় একটি পদ বিধেয়, সবই একই আনসার করেছো, সহজ আনসারটা গুছিয়ে করেছো, খুব সুন্দর। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরের যে কথাটি বললাম এটা করে আশা করি বুঝতে পেরেছো তোমরা। এই অংশটুকু আমাদের অবান্তর লক্ষণ পর্যন্ত আমরা বুঝে ফেলেছি, তাই না? এরপরে আমরা যেটা আজকের যে নতুন টপিক সেটা শুরু করব, সেটা হচ্ছে অবান্তর লক্ষণের প্রকারভেদ শুরু করব। অবান্তর লক্ষণের প্রকারভেদ। এখন অবান্তর লক্ষণ তো তোমরা বুঝলে যে যেগুলি অনিবার্যভাবে জাত্যার্থ থেকে নিঃসৃত হয় না, সেই অবান্তর লক্ষণকে আমরা দুইটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার তোমার ব্যক্তর্থের দিক থেকে, ব্যক্তর্থ বা পরিমাণের দিক থেকে বলতে পারো, ব্যক্তর্থের দিক থেকে। ওকে, আর একটা হচ্ছে তার স্থায়িত্বের দিক থেকে, স্থায়িত্ব। ওকে, মানে অবান্তর লক্ষণগুলো মনে করো এতগুলো একটি অবান্তর লক্ষণ পেলাম, নানান অবান্তর লক্ষণ, লাল কালো দ্বিপদী, তাই না, এভাবে নানান ধরনের হাস্যপ্রিয়, এই ধরনের কথাবার্তা বললাম, বলে এগুলো সবই অবান্তর লক্ষণ। এগুলোকে আমরা এখন ভাগ করব। ভাগ করব কিভাবে? একটা হচ্ছে পরিমাণের দিক থেকে একটা ভাগ করব। পরিমাণের দিক থেকে যে এই অবান্তর লক্ষণটি, এই লক্ষণটি আসলে কার? এটা কি একটা শ্রেণীবাচক পদের? এটি কি একটি শ্রেণীবাচক পদের লক্ষণ, পদের লক্ষণ, নাকি একক ব্যক্তির, একক ব্যক্তিগত লক্ষণ, নাকি ব্যক্তিগত লক্ষণ? সেটা আমরা দেখব। যদি শ্রেণীবাচক হয় তার মানে একাধিক পদের, এটা একটা পরিমাণের দিক থেকে অনেক বেশি, তাই এটি ব্যক্তর্থের দিক থেকে শ্রেণীবাচক একটি হতে পারে, আবার পরিমাণের দিক থেকে আরেকটা সেন্স আসতে পারে যে একক, বা একক না লিখে তুমি শুধু ব্যক্তিগত লিখলেই হচ্ছে, ব্যক্তিগত অবান্তর লক্ষণ হতে পারে। তার মানে পরিমাণের দিক থেকে, যেমন একটা একক ব্যক্তির একটি অবান্তর লক্ষণ হতে পারে, তাই না? যেমন মনে করো যে তোমরা ব্যক্তিগত ক্ষেত্রে, যেমন বড় বড় একটা নাম নিই আমি এখান থেকে, মনে করো সাপোজ হচ্ছে যে লিজা, তাহলে লিজার একটি বৈশিষ্ট্য থাকতে পারে, তাই না? লিজার একটি অবান্তর লক্ষণ, লিজার কি বৈশিষ্ট্য? লিজা হয় ছাত্রী, লিজা হয় ছাত্রী। এই যে ছাত্রী হওয়া, তো লিজার কোনো জাত্যর্থ নেই, জাত্যর্থ থেকে কিন্তু অনিবার্যভাবে নিশ্চিত হয়নি যে সে ছাত্রী হবে। সে তো এমনি বেকার হতে পারতো, সে শিশু হতে পারতো, সে অনেক কিছু হতে পারে, একজন মানুষ অনেক কিছু হতে পারে। তো লিজা হয় ছাত্রী, তাহলে এই যে ছাত্রীটা বলা হলো, এটি তার জন্য একটি অবান্তর লক্ষণ, কিন্তু এটি কয়জনের? একজনের ব্যক্তিগত অবান্তর লক্ষণ। ব্যক্তর্থের দিক থেকে আমরা, বা পরিমাণের দিক থেকে আমরা, ব্যক্তর্থ মানেই পরিমাণ, তোমরা জানো ব্যক্তর্থ মানেই কি? পরিমাণ। তাহলে পরিমাণের দিক থেকে একজনের লক্ষণ এটা, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ। ওকে, ব্যক্তিগত অবান্তর লক্ষণ। আরেকটা হচ্ছে শ্রেণীবাচক পদের ক্ষেত্রে যদি আমরা অবান্তর লক্ষণ পাই, তাহলে সেটা হচ্ছে শ্রেণীবাচক পদের অবান্তর লক্ষণ বা শ্রেণীবাচক অবান্তর লক্ষণ। শ্রেণীবাচক যেমন মনে করো যে আমরা মানুষের ক্ষেত্রে বললাম,
যে আমি যদি বলি মানুষ হয় দ্বিপদী প্রাণী, এই যে দ্বিপদীর কথাটা, মানুষ হয় দ্বিপদী, তাহলে দেখো এটা মানুষের ক্ষেত্রে, যে মানুষ শ্রেণীটার ক্ষেত্রেই কিন্তু দ্বিপদী গুণটি প্রযোজ্য। তাহলে এই অবান্তর দ্বিপদী যে অবান্তর লক্ষণ সেটা তো আমরা বুঝি মানুষের জন্য, কিন্তু এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, তাই এই দ্বিপদী গুণটা হচ্ছে শ্রেণীবাচক অবান্তর লক্ষণ বা শ্রেণীগত অবান্তর লক্ষণ। ঠিক আছে, ওকে। এরপরে আসো, তাহলে এইটুকু আমরা শ্রেণীবাচক আর ব্যক্তিগত অবান্তর লক্ষণ ব্যক্তার্থের দিক থেকে বা পরিমাণের দিক থেকে আমরা বুঝে ফেললাম। এবার স্থায়িত্বের দিক থেকে আমরা যদি লিখি, তাহলে স্থায়িত্বের দিক থেকে কি লিখতে পারি? স্থায়িত্ব বলতে মানে কি, যে বৈশিষ্ট্য বা লক্ষণের কথা বলছো সেটা সেই প্রাণীতে বা সেই বস্তুতে সবসময় থাকে, নাকি সাময়িক থাকে, সাময়িক থাকে না, থাকতেও পারে নাও থাকতে পারে, এমন কিছু। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে, মনে করো যে আমি বললাম যে একটা উদাহরণ দিই ফার্স্টে, মনে করো বলা হলো যে সকল হরিণ হয় কি, হরিণের কয় পা? 4 পা, নাকি চতুষ্পদী। সকল হরিণ হয় চতুষ্পদী। তাহলে সকল হরিণ হয় চতুষ্পদী যদি বলি, এই চতুষ্পদী গুণটি তো অবান্তর লক্ষণ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কারণ কি, হরিণের যে জাত্যার্থ, যে জীববৃত্তি বা আরেকটা যদি আরেকটা অংশ থাকে তার, তো সেই জীববৃত্তি থেকে কিন্তু এরা অনিবার্যভাবে নিশ্চিত হয় না যে তার 4 পা থাকতে হবে। জীবের 2 পা থাকতে পারে, নেই পা হতে পারে, 4 পা হতে পারে। তাই এটি হচ্ছে একটি অবান্তর লক্ষণ, এবং এটির হচ্ছে অবিচ্ছেদ্য। এটি কেমন? এটা হচ্ছে অবিচ্ছেদ্য, কারণ হরিণ মানেই তার 4টা পা থাকবে। তেমনি মানুষের ক্ষেত্রে একটু আগে আমরা যে শ্রেণীগত যে লক্ষণটা বললাম, সেই উদাহরণটা আমরা এখানে বলতে পারি যে সকল মানুষ হয় দ্বিপদী। তার মানে মানুষ মানেই 2 পা থাকবে, হরিণ মানেই 4 পা থাকবে। হ্যাঁ, 4 পাটা অবান্তর লক্ষণ সংজ্ঞা অনুযায়ী, কারণ সেটি যাত্রাটা থেকে আসেনি, কিন্তু সেটি হরিণের সাথে সবসময় থাকবে, তাই এটি হচ্ছে অবিচ্ছেদ্য। কার সাথে অবিচ্ছেদ্য? হরিণের সাথে অবিচ্ছেদ্য, মানুষের সাথে অবিচ্ছেদ্য, দ্বিপদী। এটা গেল অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ফার্স্ট আমি অবান্তর চিনে ফেলেছি, তারপর আমি সেটাকে ভাগ করছি অবিচ্ছেদ্যতে। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে বিচ্ছেদ্য, যেটা সবসময় থাকে না, সেটা সবসময় থাকে না, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কেমন? যেগুলো মনে করো যে সবসময় থাকে, যেমন আমি মনে করো যে বলা হলো যে কি, যে বড় চুল বিশিষ্ট কোনো একজন ব্যক্তি, তাই না? কিংবা আমি যদি এই হরিণের কথাই বলি, বা যদি হরিণ তো একই রঙের হয়ে থাকে সাধারণত, মানে বলা হলো হরিণ হয়, কিছু হরিণ হয় বড় শিং বিশিষ্ট, বলা হলো, আর কিছু হরিণের ছোট শিং। মনে করো কিছু হরিণ হয় বড় শিং বিশিষ্ট, বড় শিং বিশিষ্ট, নাকি? তো এই বড় শিং বিশিষ্ট যখন বললাম, তখন এই হরিণের তো সকলের তো বড় শিং থাকবে এমনটা বাধ্য না। কিছু হরিণের ছোট শিং থাকতে পারে, কিছু হরিণের বড় শিং থাকতে পারে। এই যে ব্যাপারটা, এই যে বৈশিষ্ট্যটা এই ধরনের, বা মানুষের ক্ষেত্রে কিছু মানুষ হয় মেধাবী, যদি বলি কিছু মানুষ হয় মেধাবী, তাহলে এক্ষেত্রে মানুষের যে মেধাবী হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু মানুষ মানেই যে সে মেধাবী হবে এমনটি নয়। তাই এটি হচ্ছে বিচ্ছেদ্য। মানুষের জন্য কেমন গুণ? এটা বিচ্ছেদ্য। কিছু মানুষের মেধা থাকবে, কিছু মানুষের মেধা থাকবে না। কিংবা একটা মানুষ এখন মেধাবী আছে, কিছুদিন পরে সে পাগল হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বিচ্ছেদ্য। বাট ওই যে চতুষ্পদী, ওই যে দ্বিপদী, এগুলি সবসময়ের জন্যই অবিচ্ছেদ্য। মানুষ মানেই এটি হবে, কিন্তু মানুষ মানেই মেধাবী নয়। মানুষ মানে সে বোকাও হতে পারে, সে সহজ সরল হতে পারে, সে মেধাবী হতে পারে, তাই না? এই ধরনের, এই তাহলে আমরা 4টা প্রকারভেদ পেয়েছি। একটা হচ্ছে পরিমাণের দিক থেকে, সেটি ছিল শ্রেণীর উপরে যদি কোনো একটি অবান্তর লক্ষণ আরোপিত হয়, শ্রেণীগত অবান্তর লক্ষণ ছিল। আর একক ব্যক্তি বা বস্তুর উপরে যদি কোনো একটি অবান্তর লক্ষণ আরোপিত হয়, সেটি হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ। আর স্থায়িত্ব মানে সেই বৈশিষ্ট্যটা কি সবসময় থাকে তার অবান্তর লক্ষণটি, নাকি সাময়িক থাকে, কখনো থাকে না, সবার থাকে না ওই শ্রেণীর, তাহলে সেটি হচ্ছে অবিচ্ছেদ্য আর বিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য হচ্ছে যে প্রাণীটি বা শ্রেণীটির কথা বলছি, সেই শ্রেণীর সাথে ওই গুণটি সবসময় থাকে, ওই শ্রেণী মানেই ওই গুণ বিশিষ্ট, চতুষ্পদী বিশিষ্ট, হরিণ মানেই 4 পা বিশিষ্ট, তাহলে সেটা অবিচ্ছেদ্য। আর মানুষ মানেই যদি মেধাবী না হয়, হরিণ মানেই যদি বড় শিং বিশিষ্ট না হয়, তার মানে এটা হচ্ছে বিচ্ছেদ্য, মানে বিচ্ছেদ মানে বুঝো যে সবসময় যেটা একসাথে থাকে না। তাহলে এই হচ্ছে 4টি প্রকারভেদ। ঠিক আছে, এই 2টি আর এদিকে 2টি প্রকারভেদ মিলিয়ে এখন আমরা, তার মানে ব্যক্তার্থ প্লাস স্থায়িত্ব,
এই দুইটি মিলিয়ে আমরা এখন টোটাল মিলে 4টি ভাগ পেতে পারি। আমরা এর আগে ওই যে যুক্তি বাক্যের প্রকারভেদ পড়েছিলাম, সদর্থক, নয়ার্থক এবং গুণ এবং পরিমাণ অনুসারে একসাথে ভাগ করেছিলাম, সার্বিক, সদর্থক, সার্বিক, নয়ার্থক, এই আয়ও এখানেও 4টা ভাগ করা হবে। ওকে ওকে, বুঝতে পেরেছো? এ পর্যন্ত দেখি নিপা লিখেছো, নিপা লিখে দিয়েছে পরিমাণ, স্থায়িত্ব, অবান্তর লক্ষণ 2 প্রকার। না, অবান্তর লক্ষণ 2 প্রকার না, এখানে তোমাদের একটা ভুল হচ্ছে নিপা। অবান্তর লক্ষণ 2টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে। একটি দৃষ্টিকোণ হচ্ছে স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকে ভাগ করা যেতে পারে, আর একটি হচ্ছে তোমার এই যে তুমি লিখেছো পরিমাণের দিক থেকে ভাগ করা যেতে পারে, কিন্তু পরিমাণ আর স্থায়িত্ব ভাগ না, এটা অবান্তর লক্ষণের এই দৃষ্টিকোণ থেকে ভাগ করা হচ্ছে। কথা বুঝতে পেরেছো? ওকে, এই ভুলটা তোমরা যেন করো না পরীক্ষা হলে। আচ্ছা, এরপরে আসো, তাহলে এই টোটালটা মিলাই আমি ব্যক্তর্থ বা পরিমাণ প্লাস স্থায়িত্ব মিলিয়ে আমি এখন কি লিখতে পারি? এক হচ্ছে যে শ্রেণীগত দিয়ে 2টা লিখতে পারি, শ্রেণীগত, 2ও শ্রেণীগত লিখলাম, শ্রেণীগত 2টা। আর 3 নম্বরে লিখলাম ব্যক্তিগত, ব্যক্তিগত, এবং 4 নম্বরেও লিখলাম ব্যক্তিগত। ওকে, কারণ আমরা শ্রেণীগত দিয়ে 2টা লিখতে পারি, একটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য, এখানে এটা ঝাপসা হয়ে যাচ্ছে পেনটা। ওকে, একটা লিখতে পারি শ্রেণীগত বিচ্ছেদ্য, আরেকটা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য। কি লিখতে পারি? অবিচ্ছেদ্য। কি? অবান্তর লক্ষণ, সবগুলো কিন্তু অবান্তর লক্ষণ, এটা নিয়ে তো আর বলা লাগছে না, আমরা অবান্তর লক্ষণের প্রকারভেদই পড়ছি। ওকে, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ওকে, এরপর আসছে একইভাবে ব্যক্তিগত বিচ্ছেদ্য এবং ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই হচ্ছে আমরা 2টি যদি মিশিয়ে ফেলি তাহলে আমরা এই 4টি প্রকারভেদ পাচ্ছি, তাই না? এখন এই 4টি প্রকারভেদকে আমরা একটা করে উদাহরণ দেখলে আমরা খুব ইজিলি ক্লিয়ার হতে পারবো। আগের উদাহরণগুলো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। শ্রেণীগত, তাহলে তোমাকে একটা শ্রেণীবাচক পদ নিতে হবে, যেমন মনে করো যে আমি এক্ষেত্রে মানুষের একটি পদ নিলাম, মানুষ, মানুষ। তাহলে মানুষের জন্য বিচ্ছেদ্য, মানুষের জন্য সবসময় প্রযোজ্য নয়, সেমন একটি গুণ কি? ওই যে বললাম মানুষ হয় মেধাবী। আমি কি বললাম? উদাহরণটা এখানে লিখে দিলাম, যে এর উদাহরণটা একটু উপরে লিখি, মানুষ, এর জায়গায় আমি লিখলাম কিছু মানুষ, কিছু মানুষ হয় মেধাবী। তাহলে কিছু মানুষ হয় মেধাবী যদি বলি, তাহলে এটা শ্রেণীবাচক একটি পদের ক্ষেত্রে হলো কিছু মানুষ, এবং বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যবহার করেছি, কারণ এই যে মেধাগুণ, মেধাটা সব মানুষের থাকে না, তাই এটি বিচ্ছেদ্য। গেল একটি উদাহরণ। এবার আসলে শ্রেণীগতই লিখবো কিন্তু অবিচ্ছেদ্য লিখবো। তাহলে মানুষ দিয়ে যদি আমি বলি, তাহলে আমি বলতে পারি মানুষ, যে সকল মানুষ, সকল মানুষ হয় দ্বিপদী। তো দ্বিপদী যদি বলি তাহলে সকল মানুষ আমার এটা শ্রেণীগত হলো, মানুষ শ্রেণীকে নির্দেশ করছি, এবং দ্বিপদী গুণটা মানুষের জন্য অবিচ্ছেদ্য। মানুষ মানেই 2 পা, কিছু ব্যতিক্রম অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, সেটার কথা আমরা ধরছি না, জাস্ট কমন যে কথাটা সেটা ধরা হচ্ছে। তাহলে এই পর্যন্ত তোমরা আসলে বুঝতে পেরেছো। এবার আসলে ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত একটা নাম বলো, যেমন একটা নাম বলো, সাপোজ সজীব, একটা নাম সজীব। তাহলে সজীব কি? সজীবের জন্য আমার একটা বিচ্ছেদ্য গুণ বলো, যে সজীব হয়, সজীব হয় মোটা। সাপোজ বলা হলো সজীব হয় মোটা। এই মোটা গুণটি কিন্তু তার জন্য বিচ্ছেদ্য, কারণ আজকে সে মোটা আছে, হঠাৎ করে দেশে দুর্ভিক্ষ লাগলো, সে অনেক দিন কিছু খাইতে পারলো না, মনে করো সাপোজ, তাহলে সে চিকনা হয়ে যাবে নাকি? সবসময় না খেয়ে যে চিকন হয় তা না, ব্যাপারটা সে দেখা যাচ্ছে জিম করলো, সে দেখা যাচ্ছে ভালো খেলাধুলা করলো, দিয়ে শরীরটাকে ফিট রাখলো, তাহলে সে কি হচ্ছে, তখন সে মোটা না হয়ে চিকন হয়ে যাবে নাকি, বা স্লিম হয়ে যাবে। তাহলে সজীব হয় মোটা এই কথাটিও কিন্তু তার জন্য বিচ্ছেদ্য, সব সময়ের জন্য সত্য নয়। সজীব মানেই মোটা এমনটা না, তাই না ব্যাপারটা? তাহলে ব্যক্তিগত এটা বিচ্ছেদ্য হলো। আবার ব্যক্তিগত অবিচ্ছেদ্য হতে পারে, মনে করো সজীব হয় এমন ব্যক্তি, সজীব হয় এমন ব্যক্তি যে 1995 সালে জন্মগ্রহণ করেছে। সাপোজ 1995 সালে জন্মগ্রহণ করেছে, গ্রহণ করেছে, মুখে বলে দিলাম। তাহলে সজীব হয় এমন ব্যক্তি যে এত সালে জন্মগ্রহণ করেছে, বা কোনো একজন আমার দাদা এমন ব্যক্তি যিনি এত সালে মৃত্যুবরণ করেছেন। তাহলে মৃত্যু এবং জন্ম এই দুইটা কিন্তু ফিক্সড, মানুষের পরিচয়ের সাথে ফিক্সড হয়ে যায়,
এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। যদি আমরা বার্থডে সবাই চেঞ্জ করি, একজনের ডাবল ডাবল বার্থডে হয়, তাই না? একটা সার্টিফিকেট বার্থডে, একটা হচ্ছে রিয়েল বার্থডে। তো এমন হয়, এটার কথা ভুলে যাও, ওইগুলো কোনো কথা না। কথা হচ্ছে বার্থডে যে সত্যিকার জন্মদিন একটাই হয় মানুষের, এবং সেটা তার জন্য অবিচ্ছেদ্য, কখনোই এটা মোছা যাবে না, চেঞ্জ করা যাবে না। তাহলে এই ব্যক্তিগত ক্ষেত্রে আমি যদি আমার এই জন্ম মৃত্যুর কথা বলি, সেগুলো হচ্ছে অবিচ্ছেদ্য। কিংবা একজন ব্যক্তি সে মনে করো কোনো একটা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে আমি, তাহলে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে আমি যে পড়াশোনা করেছি এটা আমার জন্য অবিচ্ছেদ্য হয়ে গেছে। আমি সারা জীবনের জন্য আমাকে বলতে হবে আমি এইখানকার স্টুডেন্ট ছিলাম, তাই না? তাহলে এটা অবিচ্ছেদ্য। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে অবিচ্ছেদ্য, যেগুলো চেঞ্জ করা যায় না ব্যক্তিগত পর্যায়ে। এই হচ্ছে চারটি প্রকারভেদ। একটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য। এই মোট অবান্তর লক্ষণের আমরা প্রকারভেদ পড়ে ফেললাম। কিন্তু আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, ইউমনাম লি এর নামের উচ্চারণটা কি? বাংলায় একটু লিখে দাও তো। তোমার নামটা আমি তো বুঝতে পারি না, ওয়াই দিয়ে লিখো। আসলে কি ইউমনাম লি নাকি নামের বানানটা একটু বাংলা আমাকে স্পেলিং লিখে দিলে আমি তোমার নামটা ভালো মতো উচ্চারণ করতে পারবো হয়তো বা। ওকে, সজীব কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই কোথায় জন্মগ্রহণ করেছে সেটাও তার জন্য কিন্তু আবার স্থায়ী, একেবারে সেটা তার জন্য অবিচ্ছেদ্য। কোথায় জন্মগ্রহণ করেছে, কবে জন্মগ্রহণ করেছে, কোথায় পড়াশোনা করেছে, এগুলো সবই হচ্ছে যে মাতৃভূমি কোনটি, এটি কিন্তু পুরা স্থায়ী, তাই না? ওকে, তাহলে আমরা অবান্তর লক্ষণের প্রকারভেদ পড়ে ফেলেছি। এখন আমাদের যে বিষয়টি, আজকে একটা বিষয় কথা বলবো। আমাকে এক স্টুডেন্ট ফোন করেছিল কক্সবাজার থেকে, এবং সে বলেছে যে এই পাশে ডেটটা লিখে রাখতে, কবেকার ক্লাস সেটা লিখে রাখতে। আমি এখন থেকে কিন্তু ডেটটা লিখে রাখবো ইনশাল্লাহ। তোমরা ইউটিউবে তাদের ক্লাসের সিরিয়ালটা দেখতে পারবে, যে 1 তারিখের ক্লাস, তারপরের ক্লাস কোনটা, তারপরের ক্লাস কিন্তু তোমরা বুঝতে পারবে। ওকে, ধন্যবাদ, ও একটা ভালো পরামর্শ দিয়েছে আমাকে। ওকে, এরপরে আসো জাতি এবং উপজাতি। আমাদের এই অধ্যায়ের টপিকটা মোটামুটি শেষ। এখানে এরপরে হচ্ছে তোমার পরফিরির কিছু একটা ছক আছে, তোমরা দেখতে পারবে বইয়ে। পরফিরির ছকটা নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে জাতি এবং উপজাতি আমরা পড়েছি, সেখানে কয়েকটি টার্ম আছে, যেমন হচ্ছে বৃহত্তম, মধ্যবর্তী, হ্যাঁ, ক্ষুদ্রতম, নিকটতম বা আসন্নতম, আসন্নতম। এই শব্দগুলি তোমরা একটু জেনে রাখতে হবে তোমাদের জন্য, ঠিক আছে? এখন বৃহত্তম জাতি হয়, উপজাতি তো আর বৃহত্তম হতে পারে না, এই জন্য বৃহত্তম জাতি হয়, কারণ উপজাতি মানে তো সে ছোট হয়ে গেল। বৃহত্তম মানে সবার উপরে যে জাতিটা আছে। আসলে এইভাবে তো কোনো কিছু ফিক্সড ছিল না। মানুষেরা জ্ঞান বিজ্ঞানের সবকিছুকে ক্লাসিফাই করার জন্য মানুষ কি করেছে, সবার উপরে যে বিষয়টি জাতির নাম বলে সেটি হচ্ছে দ্রব্যকে নানান ভাগে ভাগ করা হচ্ছে। চেতন, অচেতন, কিংবা হচ্ছে যে তারপরে আবার শরীরী, অশরীরী, শরীরীকে ভাগ করছে, চেতন, অচেতন, তারপরে আবার ভাগ করছে যে প্রাণী, উদ্ভিদ, এভাবে ভাগ করে 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 আসছে। তো সবার উপরে সব কিছুকে, আত্মা বলো আর দেহ বলো, কিংবা ভূত বলো আর পেতনি বলো, যাই বলো না কেন, সবকিছু এই দ্রব্যের মধ্যে। তারপরে শরীরী, যার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেগুলোকে একদিকে, অশরীরী যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই তাদের একদিকে ভাগ করা। তাহলে দ্রব্য হচ্ছে সবচেয়ে উপরের জাতি, যাকে আর উপরে যাওয়া যায় না, তার নিচে সবকিছু। তাহলে দ্রব্য হচ্ছে বৃহত্তম জাতি। এই একটা উদাহরণই মনে রাখবে, একটি উদাহরণ রয়েছে। আচ্ছা, মধ্যবর্তী জাতি, তা আসার আগে আমি ক্ষুদ্রতম উপজাতির কথা বলবো, কারণ এটা হচ্ছে উপজাতি। ক্ষুদ্রতম কি? উপজাতি, যাকে আর আমরা নিচের কোনো উপজাতিতে ভাগ করতে পারি না। ক্ষুদ্রতম উপজাতিকে আমরা নিচে আর ভাগ করতে পারি না। তো সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি আসলে তো বলা খুব টাফ। যেমন আমি যদি বলি মানুষ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি, কিন্তু মানুষকে আবার আমি ভাগ করতে পারি এশিয়ান, ইউরোপিয়ান, এভাবে ভাগ করতে পারি। এশিয়ানকে আবার আমি ভাগ করতে পারি শিক্ষিত, অশিক্ষিত, বিবাহিত, অবিবাহিত, অনেক রকম আমি ভাগ করতে পারি। তাহলে এই যে ভাগ করে করে লাস্টে একটা দুইটা শব্দ তোমরা খেয়াল করো, যুগল বা জোড়া। একে যদি আমি ভাগ করতে যাই, যে কোনো কিছু যুগল, কাপল, জোড়া, জোড়াকে যদি ভাগ করতে যাই তাহলে সিঙ্গেল ইউনিট হয়ে যাবে না। সিঙ্গেল ইউনিট হলে তো আর তো সেই উপজাতি থাকলো না, সেটা একজন হয়ে গেল। তো এই জন্য যুগল বা জোড়া এই শব্দ দুটোকে আমরা ক্ষুদ্রতম উপজাতি বলতে পারি, যে কোনো কিছু। আর মাঝখানে এই যে বৃহত্তম দ্রব্য এবং নিচে যুগল জোড়ার মাঝে যত কিছু আছে, এগুলোকে আমরা বলতে পারি মধ্যবর্তী উপজাতি বা জাতি। মধ্যবর্তী জাতিও বলতে পারি, বা সেই জাতিটি কখনো কখনো উপজাতি হিসেবে কাজ করতে পারে, বা
জাতি হিসেবে কাজ করতে পারে। যেমন আমি যদি মাঝখানে মানুষের কথা বলি, এই মানুষটি কখনো উপজাতি, যেমন জীবের অধীনে যদি সে থাকে, জীবের মধ্যে মানুষ আছে, হরিণ আছে, ছাগল আছে, অন্যান্য তিমি আছে, প্রাণী আছে, তাহলে জীবের আন্ডারে থাকলে সে তখন উপজাতি। আবার মানুষের আন্ডারে যখন আমি এশীয় ইউরোপীয় ভাগ করছি তখন মানুষ হচ্ছে জাতি, তাহলে মধ্যবর্তী জাতি বা উপজাতি থাকতে পারে। আর নিচে আসছে নিকটতম বা আসন্নতম। নিকটতম তো বুঝাইছি তোমাদেরকে বিভেদক লক্ষণ পড়ানোর সময়। একটা হচ্ছে নিকটতম বা আসন্নতম জাতি, আর একটা হচ্ছে নিকটতম বা আসন্নতম উপজাতি। যেমন একটা উদাহরণ দেখো, ওই যে জীব মানুষের উদাহরণটাই দেখো। মানুষের জন্য জীব হচ্ছে, মানুষের উপরেই জীব আছে, জীব থেকে ভাগ হয়ে তোমার মানুষ, হরিণ, তারপরে মনে করো যে পাখি, এভাবে নানান ভাগে ভাগ হয়েছে। তাহলে এই যে মানুষ, পাখি, এদিকে ডট ডট দাও, অসীম ভাবে, মানে অসীম বলতে কত প্রাণী আছে তার কোনো ইয়াত্তা নেই। তো জীবের পরেই মানুষের অবস্থান, তাহলে জীব হচ্ছে মানুষের জন্য আসন্নতম বা নিকটতম জাতি। মানুষ হচ্ছে উপজাতি, তার নিকটতম, বৃহত্তম বা কাছের যেটা, সেটা হচ্ছে নিকটতম জাতি হচ্ছে জীব। একইভাবে যদি আমি এই উদাহরণটাকে যদি পাখির নিচে আমি যদি বা মানুষের নিচে আমি এশীয় লিখি, তাহলে এই এশীয়টা একটা যদি উপজাতি হয়, এশীয় নিকটতম জাতি হচ্ছে মানুষ। অর্থাৎ এটা ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করবে কোনটি নিকটতম জাতি কোনটি। আচ্ছা, তাহলে যদি বলি নিকটতম উপজাতি তাহলে কোনটি? এই উদাহরণ থেকে তোমরা বলতে পারো যে জীবের জন্য মানুষ হচ্ছে নিকটতম উপজাতি, মানুষের জন্য এশীয়রা আবার নিকটতম, মানে সবচেয়ে কাছের উপজাতি। যেমন আমরা যে জীবের জন্য এখন আর কিন্তু এই যে জীবিককে তুমি বলতে পারো না এশীয় হচ্ছে জীবের নিকটতম উপজাতি, না, কারণ মাঝখানে একটা মানুষ আছে, মানুষ পদ আছে। তাহলে সবসময় পরের যে শ্রেণী বিভাগটা, পরের যে লাইনটা, তার থেকে তুমি একটা উপজাতিকে বলতে পারো। যেমন পাখি হচ্ছে জীবের নিকটতম উপজাতি, হরিণ হচ্ছে জীবের নিকটতম উপজাতি, মানুষ হচ্ছে জীবের নিকটতম উপজাতি। বাট এশীয় কি ইউরোপীয় কিন্তু জীবের নিকটতম উপজাতি নয়, কারণ মাঝখানে আমি এই ক্লাসিফিকেশনে মানুষকে রেখেছি। এই হচ্ছে তোমার টপিক ছিল বৃহত্তম, ক্ষুদ্রতম, মধ্যবর্তী উপজাতি। পরফিরির ছকটা তোমরা দেখে নিবে। পরফিরির ছক থেকে কোশ্চেন যেটা আসতে পারে সেটা হতে পারে যে পরফিরির ছকে সবার উপরে কোন জাতির অবস্থান, তোমরা জানো দ্রব্যের অবস্থান, আমরা বলেছি সবার উপরে দ্রব্য রয়েছে পরফিরির ছকে, এবং নিচে তারা ডলারে চলতে এসেছে, নিচে একদম ব্যক্তির নাম এসেছে, সক্রেটিস কিংবা মানুষের নাম দিয়েছেন তিনি, উপরে দ্রব্য এবং নিচে হচ্ছে যে একক সিঙ্গেল ব্যক্তির নাম দিয়েছেন। এই যে তোমার পরফিরির ছকটা একটু বাসায় দেখে নিবে, ওটা কিছু না, এমন পরীক্ষায় কোশ্চেন আসার মতো কিছু না, জেনে রাখবে যে সবার উপরে কি আছে, ঠিক আছে, এবং ভাগটা কিভাবে তিনি করেছেন, ভাগটা যে সকেট একবার দেখে নিতে পারো। তাহলে এই ছিল এই টোটাল টপিক আমাদের বিধেয়কের অধ্যায়, 2টি ক্লাসেই আমাদের শেষ হয়ে গেল। আশা করি তোমরা সকলে বিধেয়কের টপিকটি বুঝতে পেরেছো। ইউনমান লেই, ভেরি গুড। লেরিককে সংক্ষেপে লেই লেখো, তাই তো? ওকে, আমি তো তাহলে উচ্চারণ ঠিকই করি, ঠিক আছে, ইউনমান লেই। ওকে, ভেরি গুড। তাহলে আজকে হ্যাঁ, পলাশের জন্য তারাইল কলেজ অবিচ্ছেদ্য, পলাশ তো খুব ভালো বুঝতে পারছে দেখছি। হ্যাঁ, দ্রব্য বৃহত্তম, জুয়েল লিখেছে, নিপা লিখেছে, ভেরি গুড। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? আচ্ছা, টপিক তো ওই যে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিধেয় কাকে বলে, বিধেয়ক কাকে বলে, এবং হচ্ছে যে তোমার বিধেয়কের প্রকারভেদ। অ্যারিস্টটলের মতে বিধেয়কের ধারণাকে প্রথম দিয়েছেন অ্যারিস্টটল দিয়েছেন, এই কথাটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যারিস্টটলের প্রকারভেদগুলো ব্যাখ্যা আসে না, ব্যাখ্যা যেটা আসে সেটা পরফিরি কয় ভাগে ভাগ করেছেন, এবং এই যে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ, উপলক্ষণ, এই 5টি কাকে বলে উদাহরণ ব্যাখ্যা করো, আর অবান্তর লক্ষণের প্রকারভেদ আলোচনা করো, ঠিক আছে? এই কয়টা ইম্পর্টেন্ট। আর এই ছোট ছোট করে কোশ্চেন তোমাদের যে ক নম্বরে যে জ্ঞানমূলক কোশ্চেন আসে, সেখানে বৃহত্তম জাতি কাকে বলে, মধ্যবর্তী জাতি কাকে বলে, হ্যাঁ, তারপরে ক্ষুদ্রতম জাতি কাকে বলে, নিকটতম জাতি কাকে বলে, বিভেদক লক্ষণ কাকে বলে, এইভাবে কোশ্চেন আসতে পারে। এটা খুব সিম্পল অধ্যায়। এই টপিকই, যে টপিক পড়ানো হলো এর বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে? তোমরা একটা ছোট করে নোট করে ফেলবে। প্রথম ক্লাস করতে পারোনি গতকাল, তুমি ইউটিউবে যে তোমরা ক্লাসটি দেখতে পারো, ইউটিউবে যে সার্চ দিলে এই গত দিনের ক্লাস, তোমরা গত সপ্তাহের ক্লাসটি পেয়ে যাবে ইনশাল্লাহ। পরফিরির ছকটা ইম্পর্টেন্ট বলতে, পরফিরির ছকটা থেকে তো কোশ্চেন তৈরি করার মতো কোনো কিছু নাই আসলে। পরফিরির ছকটা থেকে জাস্ট তুমি সবচেয়ে উপরে কে আছে, দ্রব্য আছে, নিচে কে আছে, পরফিরির ছকটা এই ছাড়া কোনোভাবে আসার কোনো সুযোগ নাই কোশ্চেনে যে পরফিরির ছকটি আলোচনা করো। পরফিরির ছকটা দিয়ে দিতে পারে সর্বোচ্চ, যে এইভাবে দিল দ্রব্য দিয়ে ও যে তিনি যে ভাগ করেছেন শরীরী, অশরীরী, এভাবে ভাগ করে একটা জাস্ট তোমাকে উদ্দীপকে দিয়ে বলতে পারে যে এই ছকটির আলোকে
যুক্তিবিদ্যায় কোন ধারণাটি প্রকাশ করে এই ছকটি সেটি আলোচনা করো। তখন তুমি এই ছকটি দেখে বুঝতে পারবে যে এটি বিধেয়কের ধারণাকে আলোচনা করছে, কারণ বিধেয় অনুযায়ী এটা যে ভাগ করা হচ্ছে পরফিরির ছকে, সেখানে আসলে বিধেয়ের ধারণাটি এসেছে, সেখান থেকে তুমি আনসার করতে পারো যে বিধেয় কাকে বলে, কি এই আনসারটি করতে পারো। এভাবে তোমার উদ্দীপক আসতে পারে, বাট কোশ্চেন আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সেটা ওকে। কি সৃজনশীল কিভাবে করা হয় স্যার? সৃজনশীল কিভাবে করা হয়, সৃজনশীল কি কোশ্চেনের কথা বলছো কিনা তুমি? নিপা কি সৃজনশীল কোশ্চেনের কথা বলছো কিনা আমি বুঝতে পারছি না। সৃজনশীল প্রশ্নের কথা যদি বলো তাহলে সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন ফার্স্ট একটা উদ্দীপক দিয়ে দিবে, এই যে কোনো সংশ্লিষ্ট টপিকের ক্ষেত্রে, যে কোনো সংশ্লিষ্ট টপিক, যেমন এই টপিক, এই যে বিধেয়কের কথা বলা হচ্ছে, বিধেয়কেই তোমাকে বলবে যে সাপোজ হচ্ছে যে কোনো একটি দুইটি কথা বললো যে কোনো একটি এলাকাতে কোন একজন এমপি জনসংযোগ চালাবেন, বা কোনো একটি রাজনৈতিক প্রার্থী ভোটে নির্বাচন দাঁড়িয়েছেন, জনসংযোগ চালাবেন, তো তিনি তার ভোটারদের কাছে যাবেন কি কারো একটা মাধ্যম হয়ে, যে এর পরিচিত ও আত্মীয়, ওর পরিচিত তার ফ্রেন্ড সার্কেল একটা আছে, তাদের আত্মীয়ের কাছে যাবেন। তাহলে মাঝখানে এই যে মাঝখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে এই ভোটারের সাথে, এবং মাঝখানে এই প্রান্তে যিনি নির্বাচন দাঁড়িয়েছেন প্রার্থী, ভোটার এবং প্রার্থীর মাঝে একটা সম্পর্ক আছে, একজন সম্পর্ক তৈরি করছে। এখান থেকে তোমার বিধেয়কের ধারণা কোশ্চেন দিতে পারে, নানানভাবে উদ্দীপকের কোশ্চেনগুলো হতে পারে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে সেটা করতে পারো, আমি বারবার বলেছি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা সলিউশন দেখতে পারো, সলভ করতে পারো নিজেরা, বইয়ে সব কোশ্চেন আনসার দেওয়া, মানে টপিক দেওয়া আছে, তোমরা জাস্ট কোশ্চেন দেখে আনসারটা সাজিয়ে এখনই দেখতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে তোমাদের জন্য কিন্তু খুব সহজ হয়ে যাবে। অধ্যায়গুলো এখনই পড়ছো, এখনই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে ফেলো, তাহলে তোমাদের জন্য উপকার হবে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকাল আমরা সেকেন্ড পেপার শুরু করব, সেকেন্ড পেপারের আমাদের নতুন অধ্যায় শুরু করব। তো তোমরা সেকেন্ড পেপারের বইটা নিয়ে রেডি থেকো, আর সে পর্যন্ত তোমরা আমার জন্য দোয়া করবে। তোমরা ভালো থাকবে, শুভকামনা রইল তোমাদের জন্য। খোদা হাফেজ।